জসীমউদ্দিনের কবিতা মানেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে পল্লী বাংলার এক মায়াবী ছবি, তাই না? চলুন আজ আমরা ঠিক তেমনই একটি কবিতার ভেতর দিয়ে হেঁটে যাব। কবিতার নাম যাব আমি তোমার দেশে, কবির ধানক্ষেত কাব্য থেকে নেয়া। কবিতার একেবারে শুরুতেই কবি আমাদের এক জাদুর জগতে নিয়ে যান। ভাবুন তো একবার, একটা গ্রাম যাকে প্রকৃতি নিজে আদর করে, মায়া দিয়ে আগলে রেখেছে। এই একটা লাইন দিয়েই কিন্তু পুরো কবিতার সুরটা বাধা হয়ে যায়। তাহলে এই কবিতাটা আসলে কি নিয়ে? এটা শুধু একটা কবিতা নয়, এটা কবির মনের একটা গভীর আকুতি। তিনি ফিরে যেতে চান। কোথায়? তার প্রিয় পল্লী দুলালের দেশে, মানে সেই সহজ সরল মায়ামাখানু গ্রামে। চলুন এবার কবিতাটার আরও একটু গভীরে প্রবেশ করা যাক, দেখে নেওয়া যাক এর মূল ভাবনাটা ঠিক কি। পুরো কবিতাটাকে যা চালিয়ে নিয়ে যাচ্ছে তা হল কবির এই একটাই ইচ্ছে। তিনি যেতে চান সেই প্রিয়জনের কাছে, যে কিনা গ্রামেরই আদর ভালোবাসায় বড় হয়েছে। আর এই যাওয়াটা, বুঝতেই পারছেন, শুধুমাত্র ঘুরে আসা নয়, এটা যেন নিজের শেকড়ের কাছে ফিরে যাওয়ার একটা আন্তরিক চেষ্টা। বেশ, কবির তো মনস্থির, তিনি যাবেন, কিন্তু কোন পথে? চলুন এবার সেই পথটার দিকে এগিয়ে যাই। দেখব শব্দ দিয়ে কি অসাধারণ ছবি এঁকেছেন কবি। একবার কল্পনা করুন, একদিকে বনের মাথার ওপর সেই বিশাল আকাশ, দিগন্ত জোড়া, যেন প্রকৃতির বিশালতার একটা জলজ্জন্ত ছবি। আর ঠিক তার নিচেই পায়ের কাছে শুধু মাঠ আর মাঠ, যত দূর চোখ যায়। এই যে দিখারা মাঠের ছবিটা, এটা শুনলেই মনে হয় যেন আমরা প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি। এই বিশাল প্রকৃতির বুক চিরে চলে গেছে একটা পথ, আর তার বর্ণনাটা শুনুন, কি অসাধারণ, সরু সুতার মতো। ভাবুন এই একটা কথাতেই কত কিছু বুঝিয়ে দিলেন। পথটা কত লম্বা, কত সূক্ষ্ম, আবার কত আপন মনে হয়। এখন এই পথে হাঁটতে হাঁটতে কি দেখা বা শোনা যাবে? শোনা যাবে বেতকেয়ার বনের ডাহুকের ডাক, চোখে পড়বে ধান কাউনের ক্ষেতের মাঝ দিয়ে একে বেঁকে চলে যাওয়া পথ। আবার হয়তো দেখা যাবে কোনো গ্রামের মেয়ে হেঁটে যাচ্ছে, আর তার পথ চলার সঙ্গে ঝরে পড়ছে কদমকলি। সব মিলিয়ে ছবিটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। অবশেষে কবি পৌঁছলেন সেই গ্রামে। এখন দিনটা কাটবে কি করে? চলুন দেখি কবির আনন্দের দিনযাপনের পরিকল্পনাটা। কি পরিকল্পনা করেছেন কবি? পাড়ার দুষ্টু ছেলেদের সাথে খেলায় মেতে ওঠা, ধল দিঘির জলে সাঁতার কেটে লাল পদ্ম তুলে আনা, আবার খালি পায়ে মাটির স্পর্শ নেওয়া। প্রত্যেকটা কাজ কত সরল, তাই না? আর সব কিছুর মধ্যেই রয়েছে প্রকৃতির সাথে মিশে যাওয়ার একটা আকাঙ্ক্ষা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কবি কিন্তু শুধু প্রকৃতিকে দেখছেন না, তিনি নিজেই তার অংশ হয়ে উঠতে চাইছেন। পাখির ডাক নকল করা, না চেনা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাওয়া, বা প্রিয়জনের কাঁধে হাত রেখে গাছের ডাল ঝাঁকিয়ে রঙিন ফুল পাড়া, এই সব কিছুর মধ্যে দিয়েই তো তৈরি হচ্ছে একটা গভীর সংযোগ। দিনের এই আনন্দ, এই কোলাহলের পর কি ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যা। চলুন দেখি কত সুন্দর করে কবি দিন থেকে রাতে যাওয়ার এই পরিবর্তনটা তুলে ধরেছেন। ভাবুন, দিনের বেলা যেখানে ছিল হাজার রঙের ফুল, সন্ধ্যা নামার সাথে সাথেই সেই সব রং যেন অন্ধকারে মিলিয়ে গেল। দিনের প্রাণচঞ্চল্য আর রাতের শান্ত গভীর রূপ, এই দুটোর তফাৎটা কি স্পষ্টভাবে ফুটে উঠেছে, তাই না? দিন শেষ হওয়ার আগে কবির আরও একটা কাজ বাকি, ছোট্ট একটা কাজ, কিন্তু এর ভেতর অনেক মায়া। তিনি গ্রামের মেয়েদের জল নেমার ঘাটে একটা ফুলের মালা রেখে আসবেন। এটা যেন পুরো গ্রামটার জন্য তার ভালোবাসা আর শ্রদ্ধার একটা নীরব উপহার। সন্ধ্যার পরিবেশটা ঠিক কেমন? কবি দুটো শব্দ ব্যবহার করেছেন, নিরালা নিঝুম। এই দুটো শব্দেই যেন পুরো ছবিটা স্পষ্ট হয়ে যায়। চারিদিকে একটা গভীর নীরবতা, একদম শান্ত। দিনের সব শব্দ, সব কোলাহল থেমে গেছে। আর ঠিক তখনই, যখন দিনের সব আলো, সব কোলাহল থেমে যায়, সেই নিঝুম অন্ধকারে প্রথম বেরিয়ে আসে গ্রামের আসল সৌন্দর্যটা, যা বাইরে থেকে কখনো দেখা যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দিনের আলোতে আমরা যা দেখি সেটা তো গ্রামের বাইরের রূপ, কিন্তু তার আসল সৌন্দর্য, সেটা তো লুকিয়ে আছে ভেতরে, তার আত্মার মধ্যে। কবি সেই পল্লী মায়ের অপরূপ রূপটা দেখবেন তার প্রিয়জনের সাথে, এই শান্ত নীরব অন্ধকারে। এই কবিতাটা পড়তে পড়তে মনে হয় জসীমউদ্দিন আমাদের একটা হারিয়ে যাওয়া পৃথিবীর কথা মনে করিয়ে দিচ্ছেন। আজকের এই ব্যস্ত কোলাহলময় পৃথিবীতে দাঁড়িয়ে মনে প্রশ্ন আসে, এমন নির্মল, এমন সরল সৌন্দর্য খুঁজে পাওয়া কি আর সত্যি সম্ভব? এই প্রশ্নটাই হয়তো থেকে যায় সবার মনে।